আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, রায়হান রানা বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে। উপরে লেখা থেকে বুঝতে পারছেন কি নিয়ে কথা বলবো। আজকে আমেরিকান লাইফের আমার জানা এবং অভিজ্ঞতা নিয়ে কথা বলবো, যেগুলো আপনাদের অভিপ্রায় নির্ধারণে সহযোগিতা করবে। আপনারা বুঝতে পারছেন আমি ফুলের গাছের নিচে কেন দাঁড়িয়ে আছি জানেন তো? যে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা বোঝার সহজার্থে এই ফুলের গাছের নিচে দাঁড়ানো। এই ফুলগুলো অনেকটা আমেরিকান চরিত্রের সঙ্গে মিলে যায় জানেন তো, কারণ এই ফুলগুলো এত বেশি ক্ষণস্থায়ী যে 2-3 দিনও থাকে না, এবং এগুলো দেখতেই অনেক সুন্দর, কিন্তু এগুলোর কোনো সুগন্ধ নেই। মানে এগুলোর সৌন্দর্য আছে কিন্তু কোনো সুগন্ধ নেই, অন্তঃসার শূন্য। সারা পৃথিবীতে আমেরিকান ড্রিম নামে একটা কথা আছে। এই আমেরিকান ড্রিমটা অনেকটা এই ফুলের মতো, যেটা খুবই কাঙ্ক্ষিত একটা জিনিস আমেরিকান ড্রিম, কিন্তু যখন এটা ধরা দেয় তখন এটা এত বেশি ক্ষণস্থায়ী হয় যে এই অনেকটা ফুলের মতো, যেটা তখন এটা ধরা দেওয়ার পরে বোঝা যায় যে এটা কতটা অন্তঃসার শূন্য একটা জিনিস, যেটাতে শুধু দেখতেই সুন্দর কিন্তু কোনো সুগন্ধ নেই। এবং এরপর যখন ফুলগুলো ঝরে যায় তখন আমেরিকান ড্রিমের শুধু পড়ে থাকে এই যে পাতাগুলো দেখছেন, শুধু এই পাতা। তখন না থাকে সৌন্দর্য, না থাকে সুগন্ধ, শুধু পাতা ছেয়ে যায়, যার নিচে মানুষ এসে আপনার পরিচিত জন থেকে শুরু করে অনেকেই গা জিরাবে, এবং আপনার তখন কাজ হবে শুধু ছায়া দেয়া। এবং যখন ছায়া দিতে দিতে একটা সময় আপনি ক্লান্ত হয়ে যাবেন, দেখুন এগুলোকে ঝাড়া দিলে 2 দিন পরে এত বেশি ফুলের এই পাপড়িগুলো পড়ে যেত, এখানে দাঁড়িয়ে থাকতে বেশ মজা লাগতো, কিন্তু এটা মনে হয় কালকেই ফোটা, আজকে থেকে কাল থেকে ঝরে পড়তে শুরু করবে। তো যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন আমেরিকান ড্রিমের সঙ্গে, তখন ঠিক শীতের সময় দেখবেন যে এই গাছগুলোতে না থাকে পাতা, না থাকে ফুল, সৌন্দর্য সুগন্ধ সব তো বাদই দিলাম, তখন গাছগুলোকে দেখে মনে হয় যে মরা গাছ। তো আমেরিকান ড্রিমে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন আপনি ঠিক সেরকম মরা গাছের মতো পড়ে থাকবেন। আমেরিকান ড্রিম কথাটা কতটা ফ্যান্টাসিপূর্ণ, আমেরিকা কতটা স্বপ্নের জায়গা, আমেরিকা অভিবাসীদের জন্য কতটা নিরাপদ, এই সব কিছু নিয়ে আমি আমার জানা এবং অভিজ্ঞতাগুলো শেয়ার করব, যেগুলো আপনাদের, যেটা বলছিলাম, আপনাদের অভিপ্রায় নির্ধারণে সহযোগিতা করবে, আপনাদের সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করবে। আমি এর উভয় পক্ষেই কথা বলবো, আমি কোনো এক পক্ষে মতামত দিব না, এবং আপনারা তখন সেখান থেকে বুঝতে পারবেন। আমি বরং আমার বোরিং ফেসটা দেখাতে দেখাতে কথা না বলি, আমি হাঁটতে হাঁটতে কথা বলি, আপনাদের আরও বেশি ভালো লাগবে। আমি আমেরিকান সৌন্দর্য দেখা এবং কথা বলি। চলুন হাঁটা যাক ইনশাআল্লাহ। আমেরিকাকে মানুষ বেছে নেয় উন্নত জীবনের জন্য, সামাজিক নিরাপত্তা, নিশ্চয়তা, মূল্যবোধ এবং স্বাধীনতার জন্য। হতে পারে সেই স্বাধীনতা কথা বলার, হতে পারে সেই স্বাধীনতা ইচ্ছের কিংবা ধর্মীয়। আমেরিকায় এখন পর্যন্ত মোট মসজিদের সংখ্যা 3000-এর বেশি পুরো আমেরিকা জুড়ে, এবং অন্যান্য ধর্মীয় যে উপাসনালয়গুলো, যেমন হিন্দুদের মন্দির, বৌদ্ধদের উপাসনালয়, এগুলোর সংখ্যাও দিন দিন বেড়ে চলছে। এবং বাচ্চাদের জন্য ইসলামিক শিক্ষার, ধর্মীয় শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোর সংখ্যাও দিন দিন বাড়ছে। আপনার বাবাকে আপনি দেখাশোনা করবেন, তার জন্য সরকার আপনাকে পে করবে যদি আপনার বাবা মা অসুস্থ হয়ে থাকে, অথচ আপনার বাবা মাকে দেখাশোনার দায়িত্ব আপনারই। আপনি আপনার বাবা মাকে নিয়ে এসেছেন, সেজন্য সরকার আবার আপনাকে পে করছে, এক্সকিউজ মি। এবং বাবা মা যদি আপনার বাসায় থেকে আপনি চান যদি, তাহলে বাবা মার জন্য সরকারের কাছ থেকে আপনি বাসা ভাড়া বাবদ টাকা নিতে পারবেন, তো সরকার সেটা দেবে। এবং অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি। তাদের খাবারের জন্য যদি আপনি মনে করেন সরকারের কাছ থেকে হেল্প নেবেন, সরকার আপনার বাবা মার জন্য খাবারের ব্যবস্থা করবে। মানে মান্থলি একটা কার্ড দেয়, সেখান থেকে খাবারের টাকাটা হয়ে যায়, বাজার খরচটা হয়ে যায়। আপনি চাইলে ফ্রি ফোন নিতে পারেন। তো একটা রাষ্ট্রে বয়স্ক মানুষের জন্য আমি যেগুলো বললাম এর বাহিরে আর যেগুলো না বলা থেকে গেল, সেগুলো সরকার প্রোভাইড করবে কিনা তা তো আপনারা বুঝতেই পারছেন, এত কিছু যদি দিয়ে থাকে। এরপর বলি আপনার কথা, চাকরির স্বাধীনতা। এখানে ব্যাপারটা এমন না যে আপনি কোনো একটা চাকরি কষ্ট করে লবিং করে পেয়ে গেলেন বা টাকা দিয়ে পেয়ে গেলেন, আপনি আর সেই চাকরি কোনোভাবে চেঞ্জ করতে পারছেন না। ব্যাপারটা এখানে এরকম না। আপনি চাইলে আপনার যে কোনো চাকরি আপনি ছেড়ে দিয়ে
আপনার ইচ্ছে মতো কোনো একটা কাজ করতে পারেন। এই জন্য এখানে ইচ্ছের স্বাধীনতাটা অনেক। কোনো একটা জবের মধ্যে বেঁধে থাকতে হবে এমন না। চাকরি পাওয়ার জন্য যদি আপনার যোগ্যতা থেকে থাকে, না কারোর সুপারিশ লাগবে, না কারো টাকা পয়সা লাগবে, এটা আমরা সবাই জানি। কিন্তু একটা ব্যাপার যেটা হয়, যখন আমরা প্রমোশনের ক্ষেত্রে, তখন পরিচিতি কিংবা সুপারিশের কিছুটা প্রয়োজন হয়ে থাকে। এখানে সার্বজনীন পেনশন ব্যবস্থা আছে, যেটা আমরা সবাই জানি। রিটায়ারমেন্টের পরে প্রত্যেক ব্যক্তি যেই ধরনেরই চাকরি করুক না কেন, সেই চাকরির ট্যাক্স যে পরিমাণ আপনি দিয়েছেন সেই অনুযায়ী আপনাকে পেনশনের টাকা দেওয়া হবে মাসে মাসে। এবং ঠিক একই রকমভাবে আপনি পরিবারকে নিয়ে যদি দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকেন, তাহলে এতটুকু নিশ্চিত যে আপনার পরিবারকে নিয়ে রাস্তায় নামতে হবে না। দেখুন, ফুলগুলোতে না কোনো গন্ধ নেই, অথচ গাছে পাতা নেই, শুধু ফুল। এবং আপনার যদি পরিবারকে খাওয়ানোর মতো অবস্থা না থেকে থাকে, তাহলে সরকার আপনাকে ঠিক একই রকম ফুড স্ট্যাম্পের একটা কার্ড দিবে, যেটা দিয়ে আপনার পরিবারকে আপনি খাওয়ানোর ব্যবস্থা করতে পারবেন। আপনার বাচ্চা নিয়ে, আপনার পরিবার নিয়ে আপনাকে না খেয়ে থাকতে হচ্ছে না। এবং স্বাস্থ্যসেবার কথা তো জানলাম, প্রত্যেকের জন্য স্বাস্থ্য সেবা, কাউকে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে হবে না, হোক সেটা বৈধ পার্সন কিংবা অবৈধ পার্সন। এখানে আগে চিকিৎসা, তারপর অন্য কিছু। তাহলে বাংলাদেশের মতো কোনো একটা কান্ট্রিকে আমি যদি উদাহরণ হিসেবে নিই, সেখানে যদি একজন মানুষ মাসে 20 লক্ষ টাকা বেতন পায় এবং সে যদি মাসে 10 লক্ষ টাকা সেভ করে, আর আমেরিকার মতো জায়গাতে থেকে সে যদি বাংলা টাকায় 5 লক্ষ টাকা বেতন পায়, তাতেও সে তো বাংলাদেশের চেয়ে তুলনায় অনেক ভালো থাকবে, কারণ তার এখানে পয়সা সেভ করতে হচ্ছে না। সে তার লাইফকে এনজয় করতে পারছে। সে টাকা সেভ না করলেও সরকারের কাছ থেকে চাইলে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারছে। অনেকে বলে আমেরিকায় বাচ্চা হলে নাকি বাচ্চার জন্য টাকা পায়। না, বাচ্চার জন্য টাকা পায় না, কিন্তু বাচ্চা হলে হসপিটাল বিল ফ্রি। এবং বাচ্চার জন্য ওই অর্থে টাকা পায় না, কিন্তু প্রতি বছরের শেষে যখন ট্যাক্স রিটার্ন দাখিল করতে হয়, তখন প্রতি বাচ্চার জন্য ক্রেডিট দেয়া হয়, এবং যাদের ইনকাম একটু কম বা বেশি সেই অনুযায়ী সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। দেখুন, এগুলোতে বারবিকিউ করে, ফ্যামিলি নিয়ে এসে বা বন্ধুবান্ধব নিয়ে এসে বসে থেকে। এই যে ওখানে এখানে অনেক আছে এগুলা, যে ফ্রি টাইমটাতে যেখানে ফুটবল খেলে, প্রচুর ফুটবলের মাঠ আছে এখানে, বা খেলাধুলা যে যেটা খেলে। এর নিচের দিকটা নদী, ওই পাশে সিটি ভিউ অনেক সুন্দর। ইনকামের সঙ্গে অ্যাডজাস্ট করে তারা টাকা পায়, এবং যাদের ইনকাম বেশি, সরকারকে যদি দিতে হয়, তাহলে বাচ্চার যে টাকাটা সরকার থেকে দেয়, সেক্ষেত্রে অ্যাডজাস্ট হয়ে গেলে কম দিতে হয়, কিংবা অনেক সময় সেটা দিতে হয় না। এবং বাচ্চার পড়াশোনা ফ্রি কলেজের আগ পর্যন্ত। কিন্তু বাংলাদেশে যেমন ইউনিভার্সিটি পর্যন্ত বা মেডিকেল ওয়ারেভার ইঞ্জিনিয়ার পড়াশোনাটা ফ্রি, এখানে সেই সুযোগ নেই। যখন কলেজে চলে যাবে তখন তাকে পে করতে হবে। বাবা মার ইনকাম যদি বেশি হয়, সেক্ষেত্রে পে করতে হয়, আর যদি ইনকাম কম হয় সেক্ষেত্রে পে করা লাগে না। যার কারণে অনেক সময় ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় অনেকে সেখানে একটু কারসাজি করে, সেটা তাদের বিষয়। কিন্তু বাংলাদেশে যেমন সন্তানের জন্য বাবা মা এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করে, এইখানে অসংখ্য ফ্যামিলি আছে যাদের সন্তানকে তারা বলে যেন তারা ব্যাংক লোন নিয়ে পড়াশোনা করে। এবং এখানের অসংখ্য ছেলেমেয়ে আছে যারা ব্যাংক লোনে পড়াশোনা করে, এবং পড়াশোনার শেষে যখন চাকরি পায়, তখন বেতন থেকে তাদের লোনটা শোধ করে দেয়। আমেরিকায় মানুষ আসে বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো থেকে বাচ্চা মানুষের জন্য, বাচ্চার সুন্দর ভবিষ্যতের জন্য। কিন্তু একটা কথা আমি খুব কনফিডেন্টের সাথে বলতে পারি, যারা একটু সচেতন আমার সন্তান কি করছে ধর্মীয় বিষয়ে, তারা প্রত্যেকেই এই সন্তানকে নিয়েই সুখের জন্য আমেরিকায় এসে, বাচ্চা মানুষ করার জন্য এসে, এই বাচ্চাকে নিয়েই সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকে এই আমেরিকায়। একজন মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে একটা গাড়ি ব্যবহার করব, কিন্তু বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে সারা জীবন ইনকাম করার পরেও হালাল পথের টাকা দিয়ে একটা গাড়ি ব্যবহার করা সম্ভব হয় না। যারা অনেক বড় ব্যবসা করে তাদের জন্য নতুন একটা গাড়ি, ব্র্যান্ড নিউ একটা গাড়ি ব্যবহার করা অনেক সময় সম্ভব হয় না, কারণ ট্যাক্সের কারণে।
এবং একটা পুরনো গাড়িও যদি কিনতে যাওয়া হয় সেক্ষেত্রে ইনকাম এবং দামের এত বেশি ভারসাম্যহীনতা, সেটা সারা জীবন স্বপ্নই থেকে যায়। এবং অনেকে তো আছে যারা বড় হয়েও পর্যন্ত গাড়ি কেনা তো দূরের কথা, গাড়িতে ওঠে নাই পর্যন্ত। যেমন আমি যখন ইন্টারমিডিয়েট শেষ করি তখনও পর্যন্ত আমি কোনোদিন প্রাইভেট কার কিংবা মাইক্রোতে উঠিনি, আল্লাহর ওয়াস্তে লোকাল বাস ছাড়া। কিন্তু আমেরিকায় যে কোনো ইনকাম রেঞ্জের একটা ব্যক্তি হতে পারে, সে দোকানে কাজ করা একটা ছেলে, চাইলে সে নতুন কিংবা পুরনো একটা গাড়ি ব্যবহার করতে পারবে। একটা রাষ্ট্রের সমস্ত ফ্যাসিলিটি এভাবে কয়েক মিনিটে বর্ণনা করে শেষ করা যায় না, তবে আমি সংক্ষিপ্ত করে কিছু বলার চেষ্টা করেছি। আমেরিকা অনেক উন্নত একটা কান্ট্রি, এবং শুধু আমেরিকায় যে এই সিস্টেমগুলো চালু আছে তা না, পৃথিবীর অনেক দেশে এগুলো এই ধরনের সিস্টেমগুলো চালু। এবং এরপরে বলবো যে আমি প্রথমে যেই ভিডিওর শুরুতে ফুল গাছের নিচে দাঁড়িয়ে থেকে যে কথাগুলো বলেছিলাম, এই কথাগুলো কাদের জন্য প্রযোজ্য? আমি অবৈধদের জন্য। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম অবৈধদের জন্য, এক কথায় বলতে গেলে যেগুলো বলেছি এই ফ্যাসিলিটিগুলো সম্পূর্ণ তাদের বিপরীত, মানে এগুলোর কোনো কিছুই তারা পাবে না। আপনি উন্নত একটা জীবনের জন্য আমেরিকার মতো বা ইউরোপের মতো কোনো একটা কান্ট্রিতে গেলেন, কিন্তু আপনার সেই উন্নত জীবন অধরা থেকে গেল, আপনি এগুলোর কোনো কিছুই পেলেন না। শুধুমাত্র সোনার হরিণের একটা পেপারস, এটা পেতে পেতে আপনার জীবনের পেছন ফিরে যখন তাকিয়ে দেখবেন যে আপনার জীবনের এনজয় করার মতো সবটুকু সময় ফেলে এসেছেন, ঠিক সেই মুহূর্তেও অনেকের পেপারস হয়, কারো হয় না। আর যাদের হয় না তাদের তো হয় না, কিন্তু যাদের হয় তখন সেটা এনজয় করার মতো অবস্থায় আর থাকে না। এখানে পার্ক, খেলার মাঠ, বিনোদনের জন্য যথেষ্ট জায়গা থাকে, কারণ মানুষের বিকাশেরও তো পরিবেশ লাগে। এখন তো বুঝতে পারছেন আমেরিকা অভিবাসীদের জন্য কতটা নিরাপদ এবং স্বপ্নের, এবং কোন ধরনের অভিবাসীদের জন্য আমেরিকা স্বপ্নের এবং নিরাপদ। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে সব বুঝতে পারবেন। এবং যারা অবৈধ তাদের জন্য শুধু চিকিৎসা ব্যবস্থা, ইনস্ট্যান্ট চিকিৎসাটা ছাড়া কোনো কিছুর জন্য তারা ওয়েলকামিং না, এবং সারা জীবন এই অবৈধ তকমা নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হবে। এটা কোন ধরনের আমেরিকান ড্রিম, যেটার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমেরিকাকে বেছে নিতে হবে, এটা আমার বুঝে আসে না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকার জন্য কৃতজ্ঞ। জাযাকাল্লাহ খায়ের।